where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আমি জাকির হোসেন, মালদা রেল স্কুলের ফিজিক্সের টিচার। আজকে বিষয় ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা দ্বিতীয় দিন। তো এর আগে তোমাদের আমি দুটো প্রবলেম দিয়েছিলাম। একটা হচ্ছে যে একজন ছাত্র লিখেছিল m ইকুয়াল টু m0 1 মাইনাস ভি স্কোয়ার। সে সি এই টার্মটা লিখতে ভুলে গেছিলো, তো বলছি সিটা কোথায় বসবে। এটা আমার বলেছিলাম তোমাদের এটা করার জন্য, তো আমি উত্তরটা বলে দিচ্ছি। তো বাঁদিকে দেখো এটা ভর আছে, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ভর, এর ইউনিট হচ্ছে এম। তো এখানেও আছে এম, তাহলে নিচেরটা অবশ্যই মাত্রাবিহীন হবে। এটাও যদি ভর হয়, এটাও ভর, ভরের মাত্রা এম, এখানেও মাত্রা এম, তাহলে নিশ্চয়ই নিচেরটা মাত্রাবিহীন হতে হবে। এখন মাত্রাবিহীন হতে গেলে এটাও ওয়ানটা মাত্রাবিহীন, তাহলে এটাকেও মাত্রাবিহীন হতে হবে। তাহলে এটা মাত্রাবিহীন হতে গেলে অবশ্যই সি স্কোয়ারটা এখানে বসবে। তাহলে সি স্কোয়ার যদি এখানে বসে, তাহলে এর মাত্রা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে নিচেরটা মাত্রাবিহীন হলো, এটা ভরের মাত্রা, এটা ভরের মাত্রা। তাহলে যে ভুলে গেছিলো সি লিখতে, তাকে সি স্কোয়ারটা এখানে লিখতে হবে। দ্বিতীয় যেটা দিয়েছিলাম যে ওই ছাতা ধরার বৃষ্টির দিনে ও ছাত্রটা লিখেছিল ট্যান থিটা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ট্যান থিটা লিখেছিল। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে ট্যান থিটা মাত্রাবিহীন আর এটার মাত্রা আছে, তাহলে এটা কখনোই ঠিক হবে না। তার মানে এটাকে ঠিক যদি হতে হয়, তাহলে আমি কি অনুমান করব কিভাবে ঠিক হবে। এই ভিটা হচ্ছে যে লোকটা হাঁটছে তার বেগ। এখন বৃষ্টির বেগ যদি ইউ হয়, তাহলে আমরা অবশ্যই এটা লিখতে পারি যে ভি বাই ইউ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ভি ইকুয়াল টু হবে ইউ ট্যান থিটা। তাহলে এবার মাত্রাগতভাবে এটা ঠিক হয়ে যাবে। তবে কেউ যদি ভাবো যে ভি বাই ইউ না লিখে আমি ইউ বাই ভি লিখতে পারতাম, এটা আরেকবার ভাবো তোমরা, কেন এটা লিখলাম না আমি ভি বাই ইউ লিখলাম, সেটা তোমাদের ভাববে। তাহলে কি হবে, ভি বাই ইউ গুলো ট্যান থিটা, এটা আসল সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করি। যে আমরা ওখান যে পড়েছিলাম যে কোনো সূত্র সঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে, অর্থাৎ বাম দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা ঠিক আছে কিনা সেটা যদি দেখতে পাই, তাহলে আমরা বলবো সূত্রটা সঠিক আছে। তোমাদের এটাও বলেছিলাম যে এরকম দেখা যাবে যে কোনো সূত্র সঠিক আছে, বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রা সঠিক আছে, তবুও সেই সূত্রটা সঠিক না হতে পারে। কিন্তু এরকম যদি হয় যে কোনো সমীকরণ বাম দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা মিলছে না, তার মানে সেটা সঠিক নয়, তার মানে ওই সূত্রটা কখনোই সঠিক নয়। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্ক নির্ণয় করতে শিখব। তো আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। এটা করার জন্য প্রথমত হচ্ছে আমরা সেই সূত্রগুলো এখানে আমরা করতে পারবো যেগুলো প্রোডাক্ট আকারে আছে, অর্থাৎ গুণফল আকারে আছে। একটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো ভি ইকুয়াল টু কে ইটা বাই রো আর। দেখো এগুলো সম্পর্ক, ইটা হচ্ছে একটা সান্দ্রতাঙ্ক, রো হচ্ছে ঘনত্ব, আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এটা গুণ আকারে আছে এবং গুণ ভাগ আকারে আছে। কিন্তু এরকম যদি কোনো সূত্র থাকে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে আমরা করতে পারবো না নির্ণয়।
কিন্তু এরকম যদি গুণ আকারে থাকে তাহলে নির্ণয় করতে পারবো। এক্সাম্পল দিলে বুঝে যাবে। কীরকম? আমরা এটাই নির্ণয় করব, ভি ইকুয়াল টু ভিসি আমরা বলবো সন্ধিবেগ কে ইটা বাই রো আর। এটা কিভাবে আমরা পাবো সেটা বলি, যে কে হচ্ছে একটা মাত্রাহীন ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক। এটা আমরা নির্ণয় করব। তো মনে করো বলা আছে, একটা সমস্যা দেওয়া আছে, প্রশ্নটা আমি লিখছি। কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের সন্ধিবেগ এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি ভিসি, সন্ধিবেগ ভিসি তরলের সান্দ্রতাঙ্ক ইটা, তরলের ঘনত্ব এটা রো, এবং নলের ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর কি, নলের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে। এটা বলা আছে, কোন নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের সন্ধিবেগ ভিসি, তরলের সান্দ্রতাঙ্ক ইটা, তরলের ঘনত্ব রো এবং নলের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে। এই নির্ভরতা থেকে, এই যে নির্ভর করছে, এই নির্ভরতা থেকে সন্ধিবেগের রাশিমালা নির্ণয় করো। এরকমই প্রশ্ন আসবে। তাহলে সন্ধিবেগটা কার কার উপর নির্ভর করেছে? সান্দ্রতাঙ্ক ইটা, তরলের ঘনত্ব রো এবং নলের ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করছে। তো এই নির্ভরতা থেকে সন্ধিবেগের রাশিমালা নির্ণয় করতে হবে। যখন এরকম কোনো সমস্যা দেওয়া থাকবে তখন আমাদের ভেবে নিতে হবে যে এই যে রাশিগুলো নির্ভর করছে এরা নিশ্চয়ই গুণ আকারে আছে, যোগ বা বিয়োগ আকারে নেই। আমি আগে বলেছি যোগ বিয়োগ আকারে থাকলেও সেটাকে করা যাবে না। তাহলে আমরা ধরে নেব গুণ বা ভাগ যাই থাক না, গুণ আকারে আছে আমরা ধরে নিচ্ছি। তো কীভাবে ধরব? এটা আশা করি লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। আমরা ধরে নিলাম যে ভিসি ইকুয়াল টু প্রপোর্শনাল ধরে নিই ইটা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার আর, রো টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। এরকম ধরে নিতে হবে, গুণ আকারে আছে ধরে নিতে হবে। যদি সি এর পাওয়ার মাইনাস বের হয় তাহলে এটা ভাগ আকারে চলে আসবে।
তাহলে গুণ আকারে প্রথমে ধরে নিতে হবে। তো 3টা রাশি আছে বলে এবিসি ধরলাম, 2টা রাশি ধরলে এবি ধরবো। এইবার সমানুত্তরিক চিহ্নটাতে গেলে একটা কি আসবে, ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে ধরলাম কে ইটা এ রুট টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি। এটা মনে করো আমাদের 1 নম্বর সমীকরণ পেলাম। কেটা কি জিনিস, মাত্রাবিহীন ধ্রুবক। এখানে যে ধ্রুবকটা আমরা ধরবো সেটা সবসময় মাত্রাবিহীন ধরতে হবে, যার মাত্রা নেই। তাহলে কেটার যেহেতু মাত্রা নেই, কেটা আমরা এখন না ধরলে চলবে, মাত্রা বসিয়ে পাই। আমরা লিখে দেবো মাত্রা বসিয়ে পাই। তাহলে ভিসি সন্ধি বেগ, যে কোনো বেগ হোক না কেন তার মাত্রা বেগের মাত্রা হবে। তাহলে যদি মাত্রা বসাই তাহলে হবে এল টি মাইনাস 1। তো একটা এখানে বলে রাখা ভালো যে এই যে ভিসির আমরা মাত্রা লিখলাম এল টি মাইনাস 1, এটা আমরা জানি। তো আমরা এটাকে এভাবে আকারে লিখলে ভালো হয়, কারণ আমরা এম এল টি এই 3টা যদি লিখি তাহলে ভালো হয়। তাহলে আমরা এটাকে বেটার হবে m0 এল টি মাইনাস 1। m0 মানে 1 নাই, এভাবে লিখলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি 3টাই আছে। না লিখলেও হয়, তো লিখলে সুবিধা আছে। এম তাহলে এখানে লিখে দিলাম m0 এল টি মাইনাস 1। কে মাত্রাহীন, এটা না লিখলেও চলবে। তাহলে ইটার মাত্রা আমি ওদের লিখে দিয়েছিলাম তোমাদের, তাহলে ইটার মাত্রা বসাও এম এল মাইনাস 1 টি মাইনাস 1 টু দ্য পাওয়ার এ রো ঘনত্বের মাত্রা ওদিন লিখিয়েছিলাম এম এল মাইনাস 3 বি আর দৈর্ঘ্যকে বোঝাচ্ছে কিছুটা পরিমাণ। তাহলে এর মাত্রা হবে এল সি, লিখে দিলাম। এইবার কি করব, এখানে এম এর পাওয়ার হচ্ছে এম টু দি পাওয়ার এ, এখানে এম এর পাওয়ার হচ্ছে বি, তাহলে এম টু দি পাওয়ার বি। তাহলে এটা গুণ আকারে আছে, তাহলে লিখতে পারবো এম টু দি পাওয়ার এ প্লাস বি। আশা করি তোমরা সূচকগুলো ভালো করে বোঝো। এল -1 -3b, তাহলে হবে এল মাইনাস এ মাইনাস 3b। টি ও সি ছিল, তাহলে প্লাস সি হবে এখানে, আর টি মাইনাস এ, টি মাইনাস এল মাইনাস এ হলো, আর টি মাইনাস এ হলো। এবার যেহেতু আমি বলেছি যদি এটা সঠিক হয় তাহলে বাম পক্ষের মাত্রা ডান পক্ষের মাত্রা সঠিক হতে হবে। তাহলে এখানে বাম মাত্রা বলতে আমি বলেছিলাম মাত্রীয় সংকেত আলাদা, আর মাত্রা বলতে বোঝায় পাওয়ারগুলো। আমি সংক্ষেপে মাত্রা বলেছি, মানে মাত্রীয় সংকেত, কিন্তু মাত্রা বলে পাওয়ারগুলোকে বোঝায়। তাহলে এই পাওয়ারগুলো অবশ্যই সমান হবে। এম এর পাওয়ার এখানে 0 আর এম এর পাওয়ার এ প্লাস বি। তাহলে আমরা ইকুয়েশনগুলো লিখি, সমান করে পাই, উভয় পক্ষের মাত্রা সমান করে পাই এ প্লাস বি। এম এর পাওয়ার এখানে এ প্লাস বি আছে, আর এখানে এম এর পাওয়ার 0 আছে। তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু 0। এটা একটা পাচ্ছি, আর পাচ্ছি কি মাইনাস এ মাইনাস 3b প্লাস সি। এখানে এল এর পাওয়ার কি আছে 1, তাহলে মাইনাস এ মাইনাস 3b প্লাস সি ইকুয়াল টু 1। মাইনাস এ মাইনাস 3b প্লাস সি ইকুয়াল টু 1। আর একটা পাচ্ছি মাইনাস এ টি এর পাওয়ার -1, আর এখানে টি এর পাওয়ার মাইনাস এ, তাহলে টি তাহলে কত হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু -1। তাহলে একটা পাচ্ছি মাইনাস এ ইকুয়াল টু -1। তো এটা ছোট যেহেতু এখান থেকে করি, তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এভাবে করে পাচ্ছি এ ইকুয়াল টু 1। এই এ ইকুয়াল টু 1টা যদি 2 এ বসাই তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে বি এর পাওয়ার কত হবে -1। তাহলে বি এর পাওয়ার হচ্ছে -1। এখন
এই এর মান আর বি এর মান যদি আমরা 3-এ বসাই, তাহলে এখানে হচ্ছে -1, আর এখানে কত হচ্ছে, বি এর পরে -1, তাহলে -3, তাহলে কত হচ্ছে এদিকে -1 + 3 + c = 1, তার মানে c = হচ্ছে -1। তাহলে এর পাওয়ার পেলাম 1, বি এর পাওয়ার পেলাম -1, সি এর পাওয়ার পেলাম -1। এই পাওয়ারগুলো আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি পাবো, এটা মুছে দিচ্ছি। এক নম্বর সমীকরণে বসালে পাই ভিসি = কে, ইটার পাওয়ার তো এ 1 না বসালেও হয়, বি এর পাওয়ার হচ্ছে রো -1 আর টু দি পাওয়ার -1, তার মানে ভিসি = কে ইটা বাই রো আর। তাহলে আমরা একটা ফর্মুলাটা ভিসি পেয়ে গেলাম। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে যদি ওদের নির্ভরতা জানা থাকে আমাদের কোন কোন রাশির উপর নির্ভর করে, তাহলে আমরা ওই ফর্মুলাটা পেয়ে যেতে পারি। তাহলে কিছু কথা মনে রাখা দরকার যে এটা তখনই আমরা করতে পারবো যদি ওই নির্ভরতা গুণফল আকারে থাকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই কে মাত্রাবিহীন ধ্রুবক বলেছি, কিন্তু অনেক সময় কের কিছু মাত্রা থাকে, মাত্রা নয় কোনো একটা থাকে, মানে কে সমান 4π হতে পারে, 4π হতে পারে, মানে কোনো একটা ধ্রুবক, অর্থাৎ এই ধ্রুবকটা কত হবে সঠিক আমরা জানতে পারি না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারা যাবে যে কেটা সঠিক ধ্রুবকটা কত সেটা আমরা নির্ণয় করতে পারি না, কিন্তু এটা নির্ণয় করা যাবে এক্সপেরিমেন্ট থেকে। আমরা যদি কোনো এক্সপেরিমেন্ট করি তাহলে কে এর মানটা আমরা অবশ্যই পেয়ে যাব, সূত্রটাও পেয়ে যাচ্ছি আমরা। তাহলে মাত্রাটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রাশির সাথে ডিল করার সময়। তো নেক্সট উদাহরণটা দিচ্ছি আমি, নেক্সট এক্সাম্পল যেটা হবে, তোমরা হয়তো জানো যে দোলক, সরল দোলক, সিম্পল পেন্ডুলাম যেটাকে আমরা বলি, সরল দোলক কি, ছোট্ট কোনো একটা পাথরখণ্ড বা কোনো লোহার পিণ্ড ছোট্ট, সেটাকে যদি কোনো অবলম্বন থেকে, মনে করি এটা অবলম্বন আমাদের সিলিং, ছাদ বা কোনো একটা দণ্ড এরকম আছে, অনুভূমিক দণ্ড, অপ্রসার্য কিছু সুতা, যে সুতাগুলো টানলে বড় হবে না, এরকম কিছু সুতা দিয়ে ছোট্ট লোহার পিণ্ডটাকে আমরা বেঁধে দিলাম এখানে, এটা বব বলে, পিণ্ড, এটা সুতা। আর এই ববটার ব্যাসার্ধ আছে, এর ব্যাসার্ধ মনে করা যাক আর এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো দোলক এটা হলো, এই দোলকের কার্যকর দৈর্ঘ্য তাহলে হবে, এই সুতাটা দৈর্ঘ্য এল ধরলাম, ক্যাপিটাল, দোলকের কার্যকর দৈর্ঘ্য বলবো এল সমান হবে এল প্লাস আর। অর্থাৎ যে বিন্দু থেকে ঝুলানো হয়েছে সেটাকে যদি ও বলি, ও বিন্দু থেকে এই দোলকের কেন্দ্র অবধি যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে দোলকের কার্যকর দৈর্ঘ্য এল। এটা হলো দোলক একটা, কারণ এটা দুলে আমরা জানি, কারণ এটাকে যদি একটু বিচ্যুত করা যায় সাম্যাবস্থান থেকে, এটা সাম্যাবস্থান, আমি ঝুলিয়ে ছেড়ে দিলে এখানে থাকবে, এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন বলা হয় বা রেস্ট পজিশন বলা হয়। এটাকে যদি আমরা একটু বিচ্যুতি করি, মনে করো এখানে এনে ছেড়ে দিলাম এটাকে, এই জায়গায় এনে, তাহলে এখানে ছেড়ে দিলে কি করবে, এখানে থাকবে না, ও অভিকর্ষের টানে এদিকে আসবে, এখানে এসে থামবে না, গতিজাড্যের জন্য আবার এদিকে চলে আসবে, আবার এখানে এসে থামবে না, আবার এদিকে যাবে, কারণ এখানে এসে ওর বেগ 0 হয়ে যায়, তখন আবার অভিকর্ষের টানে এদিকে চলতে থাকে, তখন এরকম দুলতে থাকবে ও, এগুলাকে দোলন বলা হয়, এরকম দুলতে থাকবে, এদিক ওদিক করতে, সুইঙ্গিং করবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এখান থেকে যদি আমি হিসাব করে টাইম ধরি, এখানে যখন আসিস তখন স্টপওয়াচ চালালাম, এখানে এসে আবার যখন এখানে আসলে স্টপওয়াচ যদি বন্ধ করি, যে সময়টা পাই সেটাকে বলা হয় দোলনকাল বা পর্যায়কাল। এই পর্যায়কালটাকে আমরা টি দিয়ে লিখি, টাইম পিরিয়ড, ওই দিন টাইম পিরিয়ড বলেছিলাম তোমাদের।
পর্যায়কাল সমান আমরা টি লিখি, কাল তো কাল মানে সময়, টাইম পিরিয়ড, একটা পিরিয়ডকে বোঝায়। তাহলে পর্যায়কাল টি। তো তোমরা এটা সূত্র জানো, হয়তো অনেক আগে থেকে পড়েছো যে পর্যায়কালের সাথে তো সম্পর্ক কি, টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে আমরা দেখতে পাচ্ছি, মানে এমনি জানি যে 2π হচ্ছে একটা ধ্রুবক, আর এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ ওই স্থানের। তাহলে পর্যায়কালটা কার উপর নির্ভর করছে? এল আর জি এর উপর নির্ভর করছে। এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা কি করে পাই আমরা? এটা না জানলে ওটা কি করে পাবো? প্রশ্নটা লিখে রাখো, বইয়েও পাবে। এটা মুছিয়ে দিচ্ছি আমি, তা লিখতে সুবিধা হবে। প্রশ্ন: কোনো সরল দোলকের দোলনকাল ব্র্যাকেটে লিখে দিলাম টি, দোলকটির কার্যকর দৈর্ঘ্য এল এবং দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, পিণ্ডের ভর এম এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে। এই নির্ভরতা থেকে পর্যায়কালের রাশিমালা নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। এই নির্ভরতা থেকে পর্যায়কালের রাশিমালা নির্ভর। আরেক বলছি, কোনো সরল দোলকের দোলনকাল টি, দোলকটির কার্যকর দৈর্ঘ্য এল, পিণ্ডের ভর এম এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। প্রশ্ন হচ্ছে, এই নির্ভরতা থেকে দোলকটির পর্যায়কালের রাশিমালা নির্ণয় করো। এখানে একটা বিষয় নোট করার বিষয় আছে যে আমরা যে সূত্রটা লিখেছিলাম টি ইকুয়াল টু 2π√L/g, এখানে কিন্তু ভর ছিল না, কিন্তু প্রশ্নে আবার বলা আছে পিণ্ডের ভর এম এর উপরও নির্ভর করে। তো সে নির্ভর করে বলেছে, তাহলে আমরা ধরে নেব পিণ্ডের ভরের উপর নির্ভর করে, দেখা যাক কি হয়। তাহলে আমরা ধরে নেব যে এল এর উপর নির্ভর করে, এম এর উপর নির্ভর করছে, জি এর উপর নির্ভর করছে, এরা গুণ আকারে আছে। তাহলে আমরা যদি একেবারে লিখি, তাহলে টি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ ধরলাম, এল টু দি পাওয়ার বি ধরলাম, জি টু দি পাওয়ার সি ধরলাম। তাহলে টি ইকুয়াল টু হলো কে এম এ এল বি জি টু দি পাওয়ার সি। এটা 1 নম্বর ইকুয়েশন লিখে নিলাম। মাত্রা বসিয়ে পাই উভয় পক্ষে, মাত্রা বসিয়ে পাই, তাহলে মাত্রা বসাবো, এটা সময়, পর্যায়কাল মানে সময়ের মাত্রা, তো এই টি এর মাত্রা তাহলে কী হবে? টি এ হবে। তো আমরা বেটার হবে কি, যদি আমরা এভাবে লিখি, মাত্রা বসাচ্ছি, তাহলে আমরা লিখব এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। কে তো মাত্রাবিহীন, তাহলে এটা ভাবার দরকার নেই। এম মানে ভর, ভরের মাত্রা এম হবে, তাহলে হচ্ছে এম টু দি পাওয়ার এ, এল কার্যকর দৈর্ঘ্য, তাহলে এল টু দি পাওয়ার বি লিখলাম, আর জি মানে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে LT-2, তাহলে হচ্ছে
এল টি মাইনাস টু এর পাওয়ার সি। তাহলে আমরা যদি লিখি এটা, তাহলে এম টু দি পাওয়ার এ হবে, সিম্পলিফাই যদি করি তাহলে এল টু দি পাওয়ার হবে বি প্লাস সি, টি টু দি পাওয়ার হবে মাইনাস টু সি। উভয় পক্ষের যদি মাত্রা সমান করি তাহলে আমরা তিনটা ইকুয়েশন পাবো। এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু জিরো পাচ্ছি, কারণ এম এর পাওয়ার জিরো, এখানে এম এর পাওয়ার এ। বি প্লাস সি ইকুয়াল টু কত পাচ্ছি? জিরো, কারণ এল এর পাওয়ার জিরো আছে। আর মাইনাস টু সি ইকুয়াল টু পাচ্ছি ওয়ান। এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ বলি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তার 4 নম্বরটা ছোট সমীকরণ, এখান থেকে সি সমান কত পাচ্ছি? সি সমান পাচ্ছি মাইনাস 1/2। মানে সি এর মানটা যদি বি এ বসাই তাহলে বি পাবো কত? 1/2। আর এ তো পেয়ে গেছি জিরো, বি এও পাচ্ছি 1/2। এই মানগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে তাহলে কি পাবো? বসিয়ে পাচ্ছি টি ইকুয়াল টু কে, এম এর পাওয়ার জিরো হয়ে গেল, মানে এম থাকলো না, এম এর উপর নির্ভর করে না। প্রশ্নে যদিও বলেছিল এম এর উপর নির্ভর করছে, তাহলে ফাইনালি দেখতে পাচ্ছি এম এর উপর নির্ভর করে না। তাহলে এল টু দি পাওয়ার 1/2 আর জি টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/2। তাহলে টি ইকুয়াল টু আসছে এভাবে কে রুট ওভার এল বাই জি। এখানে দেখা যাচ্ছে কে, আর সূত্রে ছিল 2π। সূত্রে কি দিয়েছিলাম? টি ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি। তাহলে এখানে আমরা 2π রাশিটার মানটা জানতে পারছি না। অর্থাৎ এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির এটা একটা সীমাবদ্ধতা, যে সমানুপাতিক যে ধ্রুবকটা থাকে সেটা আমরা জানতে পাই না। ওটা এক্সপেরিমেন্টালি আমাদের মানে ক্যালকুলেট করতে হয়, ডিটারমিন করতে হয়। আর হচ্ছে যে এটা সব রাশির করা যাবে না, যারা গুণ আকারে থাকবে একমাত্র তাদের এটা করা যাবে। আশা করি এই দুটো এক্সাম্পল থেকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর আমি ফার্দার কোনো এক্সাম্পল দিচ্ছি না। তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের দুটো জিনিস বুঝতে পারলাম। ওই দুটো কি করা যাবে, যে একটা হচ্ছে যে কোনো সমীকরণ মাত্রাগতভাবে সঠিক কিনা সেটা আমরা যাচাই করতে পারি। 2 নম্বর, বিভিন্ন ভৌত রাশির মধ্যে কি পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারি ভালোভাবে। আর 3 নম্বর হচ্ছে যে কোনো রাশির মান এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। এটা কেমন করা যায় একটা এক্সাম্পল দিচ্ছি। যে মনে করো কার্যের একক, তোমরা জানো কার্যের একক হচ্ছে জুল। জে লিখি, জে দিয়ে লিখি। আর এটা এসআই একক। আর সিজিএস একক হচ্ছে আর্ক, এটা হচ্ছে সিজিএস। এখন আমার যদি না জানা থাকে যে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি, মানে 1 জুল সমান কত আর্ক, এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্য নিতে পারি। কিভাবে করব? তো আমরা ধরি 1 জুল সমান এন আর্ক। আমরা তো জানি না, বা কেউ এটাও ধরতে পারে যে 1 আর্ক সমান এন জুল, তাও হবে। তো কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হচ্ছে এম এল মাইনাস এল স্কোয়ার টি মাইনাস 2, এটা কার্যের মাত্রা। তো আমরা কনভেনশনে যে কোনো ধরতে পারি যে এসআই পদ্ধতিতে হচ্ছে এটাকে ধরলাম M1 L1 T1 মাইনাস 2। মানে এসআইতে আমরা এম এল টি এগুলোকে 1 সাফিক্স দিয়ে ডিনোট করছি, আর সিজিএসে
ধরলাম এটা M2 L2 T2, এগুলো কিন্তু শুধু আলাদা ডিফারেন্সিয়েট করার জন্য, এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতিকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এই সাফিক্সগুলো ধরেছি 1 2। তাহলে n সমান কত হচ্ছে? n সমান হচ্ছে 1 জুল বাই 1 আর্ক। তো 1 জুল, তাহলে এর কত হবে? 1 জুলের মাত্রা বসাবো M1 L1 T1 মাইনাস 2 বাই M2 L2 স্কোয়ার আছে T2 স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে n সমান কত হবে? n সমান হবে, আমরা এটাকে আলাদা করে লিখে তোমাদের সুবিধা হবে, M1 বাই M2 L1 বাই L2 T1 বাই T2, এটাই তো হবে, এটাই কি জিনিস। তো এখন ব্যাপার হচ্ছে যে M1 এসআই সিস্টেমে M1 মানে কত? যে কোনো কনভার্ট করব, যদি গ্রামে আসি তাহলে M1 সমান আমরা কত লিখব? 1000 গ্রাম। আর M2 এককগুলো বসাচ্ছি, ভরের একক কত হচ্ছে? 1 গ্রাম। L1 মিটার, সেমিতে চলে আসছি, তাহলে L1 মানে কত? 100 সেমি, 1 মিটার মানে 100 সেমি, এতে 1 মিটার হতো, 1 মিটার বাই 1 সেমি, তো 1 মিটার মানে 100 সেমি লিখে দিলাম, আর এটা মানে 1 সেমি, আর এটা হচ্ছে 1 সেকেন্ড। যে কোনো পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, 1 সেকেন্ড মাইনাস 2। তাহলে এটা কত হচ্ছে? 1000, জি কেটে যাচ্ছে, 1000 মানে 10 টু দি পাওয়ার 3, আর এটা হচ্ছে 100, এটা কেটে যাচ্ছে 100 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4, তার মানে 10 টু দি পাওয়ার 7। তার মানে n সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তার মানে আমরা বলবো 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর। তো এই হচ্ছে ব্যাপার যে এইভাবে আমরা করতে পারি। আমি একটা প্রবলেম দিচ্ছি যে ধরো কোনো একটা পদার্থের ঘনত্ব প্রবলেমটা লিখো খাতায়। কোনো পদার্থের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে তে 4 গ্রাম পার সিসি, সেমি কিউবিক সেমি, আর কি সেমি কিউব না, কিউবিক সেমি। তো মনে করে একটা অন্য পদ্ধতি আমরা অ্যাডপ্ট নিচ্ছি, এসআই নিচ্ছি না, একটা অন্য পদ্ধতি আমরা ভাবছি, যেমন একটা পদ্ধতি আমরা নির্বাচন করছি যাতে তাহলে কোনো পদার্থের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 4 গ্রাম পার সিসি, যদি এমন একটি পদ্ধতি নির্বাচন করা হয় যেখানে দৈর্ঘ্যের একক 10 সেমি,
এবং ভরের একক 100 গ্রাম। তাহলে এই নতুন পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব কত হবে? ওই পদার্থের ঘনত্ব কত হবে? এটা এসআই সিস্টেমে বলেনি, সিজিএস পদ্ধতিতে ছিল ঘনত্ব ছিল 4 গ্রাম পার কিউবিক সেমি। আমরা এমন একটা পদ্ধতি ভাবছি, নতুন পদ্ধতি, সিজিএস এসআইও নয়, ওটা এমকেএসও নয়, এপিএসও নয়, অন্য একটা পদ্ধতি ভাবছি, যেখানে দৈর্ঘ্যের এককটা হচ্ছে 10 সেমি আর ভরের একক হচ্ছে 100 গ্রাম। তাহলে নতুন পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কত? দেখো, আমরা জানি যে পদার্থে আমরা যদি পদ্ধতি চেঞ্জ করি তো মানগুলো তার একই থাকবে, মানে ওটার কোনো পরিবর্তন হবে না। কীরকম ব্যাপারটা বোঝা যাচ্ছে, ধরো 1 মিটার আছে একটা রাশি, এটাকে চেঞ্জ করলাম 100 সেমি। আসলে 1 মিটার যায় 100 সেমিও তা, এখানে 1 মিটার, এখানে 100, কিন্তু ওর যে অ্যাকচুয়ালি প্রকৃত মাপটা সেটাই কি থাকছে সব সময়। তাহলে এটা কিভাবে করব? তো সিজিএস পদ্ধতিতে মনে করলাম 1, যে সাফিক্সটা ব্যবহার করব 1, আর নতুন পদ্ধতিতে যে সাফিক্সটা সেটা 2। আর ঘনত্বকে যদি D1 বলি, ঘনত্বকে ডি দিয়ে যদি লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি সিম্পলি N1 D1 ইকুয়াল টু N2 D2। D1 কি? ঘনত্বের মাত্রা, N1 হচ্ছে তার মান সিজিএসে, N2 হচ্ছে নতুন মান যেটা নির্ণয় করতে হবে, আর D2 হচ্ছে নতুন পদ্ধতিতে তার মাত্রা। তাহলে আমরা কি নির্ণয় করব? N2, নতুন পদ্ধতিতে ঘনত্বটা কত হবে? তাহলে N2 সমান কত হবে? N2 সমান হবে N1 D1 বাই D2। তাহলে N1 তো 4 দেওয়া আছে এখানে, D1 ঘনত্বের মাত্রা হচ্ছে কত? M1 L1 মাইনাস 3, আর এটা হচ্ছে কত? M2 L2 মাইনাস 3। কারণ এর মাত্রাটা বসালাম এখানে, আর এর মাত্রাটা এখানে বসালাম। সিজিএসে যে মাত্রাগুলোকে 1 দিয়ে ডিফারেন্সিয়েট করেছি, আর এর মাত্রাগুলোকে T2 দিয়ে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে N2 সমান কত হবে? N2 সমান হবে 4 ইন্টু M1 বাই M2 ইন্টু L2 বাই L1 তার 3। উল্টে দিলাম মাইনাসটাকে, না দিলেও হবে, তোমরা করবে। 4 M1 কি সিজিএসে ধরেছিলাম, সিজিএসে ভরের একক কি ছিল? 1 গ্রাম ছিল, তাহলে এখানে বসাতে হবে 1 গ্রাম, আর এখানে ভরের একক কি নতুন পদ্ধতিতে 100 গ্রাম, তার এটা বসাতে হবে 100 গ্রাম। L2 নতুন পদ্ধতি 2, নতুন পদ্ধতির দৈর্ঘ্যের একক কত? 10 সেমি, তাহলে 10 সেমি। L1 কত নতুন পদ্ধতিতে? সিজিএসে L1 কত? 1 সেমি। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 ইন্টু এটা 3, 4 ইন্টু এটা জি কেটে যাচ্ছে, তাহলে একের 100, আর এটা হচ্ছে 1000। তাহলে দাঁড়ালো যে নতুন পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কত হবে?
নতুন পদ্ধতিতে পদার্থের ঘনত্ব হবে 40 একক। একক কেন বলছি, গ্রাম পার সিসি আর বলছি না, কারণ এটা নতুন একক, এটাকে আমরা ভাবতে পারি অন্য কিছু। তাহলে 40 আসবে N2-র মানটা, 40 গ্রাম পার সেমি কিউব আসবে। তো এইভাবে আমরা এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে কোনো মান বা কোনো রাশিকে রূপান্তর করতে পারবো। তাহলে মুছে দিচ্ছি এটা। তাহলে দেখো যে একটা যেমন উদাহরণ আমি দিলাম, তোমাদের একটা সমস্যা দিচ্ছি। দেখো যে আমরা জানি যে 1 ক্যালোরি সমান তাপের একক ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা আমরা জানি। 1 ক্যালোরি সমান 4.2 জুল হলে এটা তো হয়, হলে মানে হয় একটি নতুন পদ্ধতি, নতুন পদ্ধতি নেওয়া হলো যেখানে ভরের একক আলফা কেজি, দৈর্ঘ্যের একক বিটা মিটার এবং সময়ের একক গামা সেকেন্ড। 1 ক্যালোরি সমান 4.2 জুল। একটা নতুন পদ্ধতি আমাদের নেওয়া হলো যেখানে ভরের একক হচ্ছে আলফা কেজি। যেমন এসআইতে ভরের একক 1 কেজি, কিন্তু এখানে 1 কেজি না, আলফা কেজি। আর দৈর্ঘ্যের একক বিটা মিটার, আর সময়ের একক হচ্ছে গামা সেকেন্ড। তাহলে এক ক্যালোরি কে এই নতুন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? তো আমরা এখানেও N1 U1 ধরলাম রাশিটা। কোন রাশি? ক্যালোরি বা জুল যাই হোক না কেন, এগুলো হচ্ছে আসলে কার্যের একক। কোয়ান্টিটি সেটা কার্যের একক U1 ধরলাম, তাহলে N1 U1 ইকুয়াল টু N2 U2 হবে। তাহলে N2 সমান আমাদের বের করতে হবে। তাহলে N2 সমান কত হচ্ছে? N2 সমান হচ্ছে N1 U1 বাই U2। N2 4.2, N1 মানে তো 4.2 জুল। তাহলে কার্যের একক কি? কার্যের মাত্রা M L স্কোয়ার T-2। যেহেতু 1 আছে তাহলে এটাকে 1 দিয়ে ডিনোট করছি, 1 1 1। আর এটা হচ্ছে M2 L2 T1
মাইনাস, এইভাবে করে তাহলে এখানে m1/m2 আসবে। তাহলে m1 কত? আমরা 4.2 জুল ধরেছি এসআই, তাহলে m1 হবে 1 কেজি আর m2 কত হবে? আলফা কেজি। কেজি কেজি কেটে যাবে, তাহলে আলফা থাকবে এখানে। L1 তাহলে কত হবে? 1 মিটার। এটা ভুল লিখে দিয়েছি। L1 1 মিটার আর L2 কত হবে? বিটা মিটার। মিটার মিটার কেটে যাবে, তার মানে এইভাবে করে তোমরা অঙ্কটা করতে পারো। তাহলে আমি গোটাই করাচ্ছি না। তাহলে আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে আমরা রূপান্তরটা দেখতে পাচ্ছি, করতে পারবো। এরকম যে কোনো সমস্যা আসতে পারে, সেটা আমরা করব। এবার তাহলে আমাদের মাত্রাটা কমপ্লিট হলো। মাত্রার অনেক অঙ্ক আছে, একটা দিচ্ছি দেখো, যে y ইকুয়াল টু মনে করো a সাইন 2π/λ bt মাইনাস এক্স আছে। তোমাকে বলতে পারে যে এক্সের মাত্রা নির্ণয় করো। দেওয়া আছে আমাদের কি, টি সময় দেওয়া আছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে মিটার। এর আগে আমি বলেছি। তাহলে আমাদের কি করতে হবে, যে যেহেতু সাইনের পরে আছে তো এগুলো মাত্রাবিহীন হবে। 2π তো মাত্রাবিহীন, তাহলে এখানে bt/λ আর এখানে x/λ। তাহলে x/λ কি হবে? মাত্রাবিহীন। x/λ যদি মাত্রাবিহীন হয় তাহলে x/λ এগুলো 1 হবে, তাহলে x = λ হবে। ল্যামডা তো মাত্রা কি? তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা। তাহলে x এর মাত্রা অবশ্যই দৈর্ঘ্যের মাত্রা হবে, অর্থাৎ x = l হবে, মানে x কিছুটা দূরত্বকে বোঝাবে। এইভাবে করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, যেমন প্রেশার। P = b-t²/ax এরকম যদি থাকে, তাহলে প্রেশার b-t²/ax যদি থাকে, তো ধরো তোমাদের বলছে b/এর মাত্রাটা বের করো, তাহলে কিভাবে করব? তাহলে আমরা এটাকে সেপারেট যদি করে দিই, তাহলে b/ax মাইনাস t²/ax। তাহলে এটা যদি প্রেশার হয় তাহলে এরও মাত্রা হবে অবশ্যই প্রেশার। এক্সটা বলে দিয়েছে, টিটা টাইম আর এক্সটা হচ্ছে দূরত্ব বলে দিয়েছে মনে করো। তাহলে b/ax = হচ্ছে p, তাহলে b/a = কত হচ্ছে? px। তো p মানে তো প্রেশার, m l-1 t-2, আর x হচ্ছে কত? l, দূরত্ব। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে m t-2, তার মানে b/এর মাত্রা হচ্ছে m t-2। এইভাবে আমাদের করতে হবে অঙ্কগুলো। যত আমরা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে করব, তাহলে কি হবে, যে মাত্রার উপর আমাদের দখলটা বেড়ে যাবে। তো আজকে মেজারমেন্টটা কিছু শুরু করা যাক। মেজারমেন্ট দেখো, আমি আগেই বলেছি যে মেজারমেন্ট পদার্থবিদ্যার একটা মূল বিষয় হচ্ছে পরিমাপ। কোনো কিছু পরিমাপ করতে পারাই হচ্ছে এর একটা মূল উদ্দেশ্য। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে বিভিন্ন রাশিগুলো আমরা পাই, বিভিন্ন যে আসে রাশিগুলো, সে রাশিগুলোকে সঠিকভাবে পরিমাপ করতে হয়। সময় পরিমাপ করতে হবে, দৈর্ঘ্য, ভর, ঘনত্ব ইত্যাদি বিভিন্ন জিনিস পরিমাপ করতে হয়। তো পরিমাপ করতে গেলে তো আমাদের ত্রুটি আসে কিছু। বিজ্ঞান একমাত্র এমন একটা বিষয় যে নিজের ত্রুটিকে স্বীকার করে, যে নিজের ত্রুটি নিয়ে একটা চ্যাপ্টার রাখে, একটা চ্যাপ্টারে ত্রুটি নিয়ে শুধু আলোচনা করা হয়, এরর অ্যানালিসিস। তো ত্রুটি অবশ্যই জড়িত থাকবে। ত্রুটিকে আমরা ভুল বলতে পারি, ভুল অবশ্যই হয়। ত্রুটি ইংরেজিতে এরর বলা হয়। ত্রুটি থাকবেই, ত্রুটিবিহীন পরিমাপ কখনো সম্ভব নয়। এই ত্রুটিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি সিস্টেমেটিক এরর,
সিস্টেমেটিক এরর, আর একটাকে বলতে পারি র্যান্ডম এরর। র্যান্ডম এরর, সিস্টেমেটিক এরর বা পদ্ধতিগত ত্রুটি বলতে পারি এটাকে আমরা। র্যান্ডম এরর বা অনিয়মিত ত্রুটি, অনিয়মিত, এটা নিয়মিত নয়। তো সিস্টেমেটিক এরর কী জিনিস, কাকে বলবো? সোজা কথায় বলা যায় যে ত্রুটিগুলো যে হয় আমাদের, সেই ত্রুটিগুলোর দুটো দিক থাকে। তবে ত্রুটি কিন্তু ভেক্টর নয়, ত্রুটিগুলো পজিটিভ হতে পারে অর নেগেটিভ হতে পারে। পজিটিভ ত্রুটি হতে পারে, নেগেটিভ ত্রুটি হতে পারে। তো পজিটিভটাকে যদি একটা দিক বলি, এই যে এটাকে যদি 0 বলি, তাহলে এদিকটা হচ্ছে পজিটিভ, এদিকটা নেগেটিভ। তো এই ত্রুটিগুলোর একটা দিক হবে হয় পজিটিভ অথবা নেগেটিভ, এদের দিকটা একই দিক হয়। র্যান্ডম এরর, এই ত্রুটিগুলোর একটা নির্দিষ্ট দিক থাকে না, পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, আবার কখনো পজিটিভ কখনো নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা এমন একটা পরীক্ষা করছি যেখানে আমাদের ইলেকট্রিক সোর্সের দরকার আছে, 12 ভোল্ট মনে করো, একটা 12 ভোল্ট সোর্স লাগবে। তো আমরা প্লাগ থেকে 12 ভোল্ট সোর্স নিয়ে পরীক্ষাটা করছি। ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য, আপ ডাউন করে যে ভোল্টেজ, তার জন্য ভোল্টেজটা 12 থেকে বেড়ে বেশি হতে পারে, আবার ভোল্টেজ 12 থেকে বেড়ে কম হতে পারে। এই যে 12 থেকে বেড়ে যদি বেশি হয়, তখন হয়তো পরীক্ষালব্ধ মানটার ত্রুটিটা প্লাস একটু বেশি হচ্ছে, যে মানটা মাপছে তার থেকে বেশি হচ্ছে। আবার হয়তো কমছে যখন, তখন মাইনাস ত্রুটি হচ্ছে, অর্থাৎ কমা বাড়ার জন্য হতে পারে, ভূকম্পনের জন্য হতে পারে, যে সেটআপটা আছে সেটা কাঁপছে, বাইরে থেকে গাড়ি যাচ্ছে, কোনো একটা শব্দ হচ্ছে, তার জন্য কম্পন হতে পারে, তার জন্য পরীক্ষায় বিঘ্নিত হতে পারে, প্লাস মাইনাস ত্রুটিগুলো হতে পারে অনিয়মিতভাবে। এগুলোকে র্যান্ডম এরর বলা হয়। সিস্টেমেটিক এরর কোনগুলো? সিস্টেমেটিক এররগুলো হচ্ছে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করছি, সেই ইনস্ট্রুমেন্টগুলোর ক্যালিব্রেশনগুলো ঠিক না। ইনস্ট্রুমেন্টাল এরর আমরা কি বলতে পারি এগুলোকে ভালো করে? ইনস্ট্রুমেন্টাল এরর মানে এরর ডিউ টু ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টগুলো ক্যালিব্রেশন করা থাকে, দাগ কাটা থাকে। তোমরা যে মিটার স্কেল ব্যবহার করো বা রুলারগুলো যে ব্যবহার করো, ওখানে দাগ টানা থাকে সেমিতে, আর ছোট ছোট দাগগুলো আছে মিলিমিটারে। ওই যে দাগগুলো কাটা আছে, সেই দাগগুলো সমানভাবে থাকে না বা ঠিকঠাক থাকে না। যেটা অ্যাকচুয়ালি 5 মিলিমিটার, সেটা ওখানে দেখা গেলো দাগ কেটে 4 মিলিমিটারের মতো আজ করা আছে। তাহলে আমরা 4 মাপছি, সেটা আসলে 5 মিলিমিটার, কিন্তু ওখানে আমাদের 4 মাপতে হচ্ছে, ওখানে একটা এরর চলে আসছে। তারপরে থার্মোমিটার যে আছে, যে থার্মোমিটারটা ইউজ করছি আমরা, মনে করো সেখানে ভুল আছে দাগ কাটার জন্য, অংশাঙ্কন যেটাকে বলা হয়, ওই অংশাঙ্কনের জন্য ভুল আছে, ক্যালিব্রেশন বা গ্রাজুয়েশন বা স্কেলিং যাই বলো না কেন, স্কেলিংয়ের জন্য সেটাতে ভুল আছে। দেখা গেল আমাদের তাপমাত্রা দেখাচ্ছে সেখানে 99, কিন্তু আসল তাপমাত্রা আমার আছে হয়তো 98, কারণ ভুল আছে। তাহলে আমরা ভাবছি আমার গায়ের তাপমাত্রা 99, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 98, ক্যালিব্রেশনের ভুলের জন্য আছে। তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর আছে। তাছাড়া ইনস্ট্রুমেন্টাল এরর আরেকটা হয় যেটাকে আমরা জিরো এরর বলতে পারি। জিরো এরর কেমন? জিরো এরর যে আমরা যখন কোনো কিছু মাপি সেটাতে জিরোতে থাকতে হবে। যেমন ডিজিটাল ব্যালেন্সগুলো, ডিজিটাল ব্যালেন্সে আমি 100 গ্রাম কিছু নেব, তো 100 গ্রাম যখন নেব, তো এটা 100 গ্রাম আছে কিনা দেখছি, চাপালাম, তো 100 গ্রাম বা তার বেশি পাচ্ছি বা কম পাচ্ছি, কিন্তু দেখা গেল চাপার আগে ইনস্ট্রুমেন্টটাকে আমাকে লেভেলিং করতে হয়। লেভেলিং করার মানে হচ্ছে ওটা জিরোতে আছে কিনা। ইনস্ট্রুমেন্টটা হয়তো কোনো কারণে ওই জিরো নাই, যে দাগটা দেখাচ্ছে ডিজিটাল যে ওখানে ইয়েটা আছে, প্যানেলটা আছে, সেটাতে দেখা গেলো জিরো দেখাচ্ছে না, -10 উঠে আছে। -10 মানে -10 গ্রাম। তাহলে ওটা যদি আমি ওভারলুক করে যাই -10 গ্রামটা, আর আমি ওর ওজন মাপি 100 গ্রাম, যেটা ওখানে 90 গ্রাম দেখাবে। তাহলে 90 গ্রাম আমি যদি ভাবি যেটা 90 গ্রাম, তাহলে ভুল হবে, কারণ ওই যে -10 আছে ওটাকে জিরো এরর বলছে। আবার ওটা +10 যদি থাকতো, 10 উঠে আছে, তাহলে এটাকেই দেখাতো 110 গ্রাম। তাহলে আমি 110 গ্রাম ভাবতাম, কিন্তু আসলে এটা 100 গ্রাম, কারণ ওখানে যে +10 আছে, জিরো এরর।
স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স যেগুলো আছে বা স্ক্রু গেজ যেগুলো আছে, সেগুলো মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল 0 দাগে মিলতে হবে। তো দেখা গেল 0 দাগটা মিলছে না, সেখানে কিছুটা আগিয়ে আছে বা পিছিয়ে আছে, মানে প্লাস এরর থাকতে পারে, মাইনাস এরর থাকতে পারে, এগুলোকে জিরো এরর বলা হয়। তো ইনস্ট্রুমেন্টাল এরর হয়। আর একটা হচ্ছে পার্সোনাল এরর, ব্যক্তিগত ত্রুটি, যে পরীক্ষাটা করছে তার কিছুটা ব্যক্তিগত ত্রুটি থাকে, এটাকে পার্সোনাল এরর বলে, তার বায়াসনেস থাকে। পার্সোনাল এরর এক্সাম্পল হচ্ছে, তো আমরা কোনো বিকারে বা কোনো মেজারিং সিলিন্ডারে কিছুটা তরল নিয়ে কতটা আছে ভলিউম মাপতে যাচ্ছি, তো আমার চোখটা যদি সোজা পারপেন্ডিকুলারলি যদি না দেখি, লম্বাভাবে যদি না তাকাই, তির্যকভাবে যদি তাকাই, তেরছাভাবে দেখি, তাহলে সঠিক আমরা দেখতে পাবো না, একটু বেশি বা কম দেখতে পাই। এই এররটাকে প্যারালাক্স এরর বলে, কারণ দেখার ভুলের জন্য সেটা ঠিকঠাক দেখতে পায় না তারা। বা কেউ একটু পরে শুনছে, ওকে বলছি যে বন্দুকের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তুমি স্টপওয়াচ চালাও, কিন্তু দেখা গেলো বন্দুকের আওয়াজ করার একটু পরে স্টপওয়াচটা চালাচ্ছে, ত্রুটি চলে আসবে সেখানে। তো ব্যক্তিগত ত্রুটি আছে, পার্সোনাল এরর এটাকে বলছে। আর একটা হচ্ছে আমি যে পদ্ধতিতে করছি সে পদ্ধতির উপর নির্ভর করে, কোন মেথডটা আমি অ্যাডপ্ট করছি, কোন মেথডে সে পরীক্ষাটা করছি। যেমন ঘনত্ব পরিমাপ করব, ঘনত্ব পরিমাপ আমরা এইভাবে করতে পারি, কোনো সলিডের যে রো ইকুয়াল টু m/v, তার মাস মেপে ভলিউম মাপলাম, তো এইভাবে এই পদ্ধতিতে করলে একটা আসবে। আর এটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব মেপে তুলনামূলক পদ্ধতিতে করতে পারি, যে সমআয়তন পদার্থের ভর আর সমআয়তন জলের ভর, এভাবে করে ঘনত্ব মাপছি। তো কে কোন পদ্ধতিতে করেছে, পদ্ধতির উপরও সেটা নির্ভর করছে, পদ্ধতিগত ত্রুটি মধ্যে ওটা পড়ছে। তো যেটা কথা হচ্ছে, যেই রকমই ত্রুটি হোক না কেন, এই সিস্টেমেটিক এররগুলোকে আমরা এলিমিনেট করতে পারি, মানে অনেকটা দূর করতে পারি, কমিয়ে ফেলতে পারি। কারণ আমরা সঠিক যদি প্রসেসে যাই, যেমন একটা এক্সাম্পল দিলাম, -10 গ্রাম উঠেছিল, এটার 100 গ্রাম ওজন, আমি 90 গ্রাম দেখতে পাচ্ছি, তাহলে 90 গ্রাম দেখতে পেলে তার সাথে 10 যোগ করতে হবে, কারণ -10 আছে, তাহলে আমি পেয়ে যাব। ওটা কোনো ব্যাপার হবে না, জিরো এররটা কোনো দাঁড়াবে না, আমি যে ওটাকে একুরেট করতে পারি। পার্সোনাল এররটাও একুরেট করতে পারি, বারবার আমি গড় নিলাম, গড়টর নিয়ে পদ্ধতিগতর জন্য করতে পারি। ফলে সিস্টেমেটিক এররটাকে অনেকটা কমিয়ে ফেলা যায়, কিন্তু র্যান্ডম এররকে আমরা কিছুতেই কমাতে পারবো না। তার মানে যেটা বোঝা যাচ্ছে, আমাদের সাথে সব সময় ত্রুটি যুক্ত থাকবে, ত্রুটি ছাড়া আমরা কোনো পরিমাপ করতে পারবো না। আরেকটু শুধু 1 মিনিট, যে আরেকটা এরর আছে সেটাকে লিস্ট কাউন্ট এরর বলা হয়। লিস্ট কাউন্ট এররটা কি জিনিস? লিস্ট কাউন্ট এরর, যে একটা কোনো যন্ত্রের সাহায্যে আমরা ন্যূনতম যে পরিমাপটা করতে পারি সেটা তার লিস্ট কাউন্ট। যেমন রুলারের মধ্যে যে আছে 1 মিলিমিটার মাপতে পারি রুলারে, মিটার স্কেলে, তোর লিস্ট কাউন্ট 1 মিটার। মনে করো আমাদের একটা দাড়ি পাল্লা আছে, দাড়ি পাল্লাতে যে ওজন করছে, একজন মাছ বিক্রেতা মাছ দিচ্ছে, তোর কাছে ন্যূনতম বাটখারা 50 গ্রাম আছে, তার থেকে আর কম বাটখারা নেই। তার মানে বুঝে নিতে হবে যে ওখানে লিস্ট কাউন্ট হচ্ছে 50 গ্রাম। আবার স্বর্ণকারের দোকানে গেলাম সোনা কিনতে, তো ওদের ন্যূনতম বাটখারা আছে 1 মিলিগ্রামের বা 10 মিলিগ্রামের আছে, তার মানে ওর লিস্ট কাউন্ট, ওই ব্যালেন্সের লিস্ট কাউন্ট হচ্ছে 10 মিলিগ্রাম। এই লিস্ট কাউন্টের জন্য এরর আসে। আমরা এই লিস্ট কাউন্ট এররটাকে কি এরর বলবো, সিস্টেমেটিক এরর না র্যান্ডম এরর? লিস্ট কাউন্টটাকে আমরা র্যান্ডম এররের দিকে ফেলতে পারি, তবে এটা সিস্টেমেটিক এররের মধ্যে ফেলতে পারি। তো এর বায়াসনেসটা এদিকেই বেশি, মানে লিস্ট কাউন্ট এররটাকে র্যান্ডম এরর বলে। এটা কিন্তু খুব ভাইটাল, এই লিস্ট কাউন্ট এররটা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা নিয়ে পরে আমি আলোচনা করব। এরপরে তাহলে তোমাদের ত্রুটি এবং তার অ্যানালিসিস আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকো। আমাদের যে মালদা জেলা প্রশাসন যে এই অনলাইন পরীক্ষার ব্যবস্থা করছে, তার জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি।